তো গতদিন আমরা দেখেছিলাম যে এরকম একটা চার্ট দেখেছিলাম যে ইয়ার এবং টেম্পারেচার। ধরে নাও যে আমরা ভাইয়া সাউন্ড আবার আচ্ছা। ধরে নাও যে আমরা আবার টেম্পারেচার গুলো দিয়ে দিই। ধরো যে কোনো কোনো বছরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, কোনো বছরে 35, কোনো বছরে 37, কোনো বছরে ধরো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো বছরে আবার 35, এরকম করে আমরা দিতে থাকি। হ্যাঁ, বেশ কয়েকটা ভ্যালু দিয়ে দিই। দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো, এই যে আমরা গ্রাফ কেন ইউজ করি বলতো? মানে একটা ধারণা এরকম টেবিলে সাজানো কোনো একটা জিনিস দেখার থেকে একটা গ্রাফের দিকে তাকিয়ে একটা জিনিস বোঝা কিন্তু অনেক সহজে যায়। যার কারণে আমরা এই জিনিসগুলো ইউজ করি, ঠিক আছে। তো আমরা গ্রাফ কিভাবে ইউজ করব, এরকম যে গ্রাফ ডেটাগুলো নিয়ে আমরা গ্রাফ বানাতে চাই, তখন কি করব, এই ডেটাগুলো এভাবে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এই যে এখানে ইনসার্ট একটা দেখতে পাচ্ছ উপরে, একেবারে এই যে হোমের ডান পাশে ইনসার্ট দেখতে পাচ্ছ সবাই, ইনসার্ট জি ভাইয়া। লেখা এই যে জায়গায়। এখন আমরা ইনসার্টে ক্লিক করব। ফার্স্ট অফ অল সিলেক্ট করে নিলাম ডেটাগুলো, যে ডেটাগুলো নিয়ে আমরা টেবিল ক্রিয়েট করতে চাই, সরি, চার্ট বা গ্রাফ তৈরি করতে চাই। তারপরে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এই যে এখানে দেখো রিকমেন্ডেড চার্টস, ঠিক আছে, দেখতে পাচ্ছ রিকমেন্ডেড চার্টস, জি ভাইয়া। এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এরা আমাকে বিভিন্ন চার্ট দেখাবে। এই যে ধরো যে আমি এই 3 নাম্বার চার্টটা আমি সুন্দরভাবে বুঝতে পারতেছি, তাহলে 3 নাম্বার চার্টটা আমি সিলেক্ট করি। 3 নাম্বার চার্টটা যখন আমি সিলেক্ট করলাম, সে কিন্তু দেখো একটা খুব সুন্দর ইয়ে দিচ্ছে, এরকম একটা চার্ট আসবে, ঠিক আছে। আমি যখন ওকে করলাম, সে কিন্তু দেখো আমাকে সুন্দর একটা চার্ট দেখাচ্ছে, তাই না? জি ভাইয়া। এখানে কি দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে কি, এই দিক বরাবর, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর। ওয়াই এক্সিস তো বুঝি সবাই না, এটা হচ্ছে জি ওয়াই ভাইয়া। এক্সিস আর এটা হচ্ছে এক্স এক্সিস। এক্স এক্সিস বরাবর সে আমাকে সাল দেখাচ্ছে, অর্থাৎ ইয়ার, ঠিক আছে। আর ওয়াই এক্সিস বরাবর সে আমাকে কি দেখাচ্ছে, টেম্পারেচার। টেম্পারেচার গুলো। তাহলে এই দেখো 2000 সালে, 2000 সালে এই যে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার কত ছিল, 30। এই দেখো 30-এর সাথে এই যে টেম্পারেচার। 2001 সালে টেম্পারেচার ছিল 35। তারপরে 2002 সালে টেম্পারেচার হচ্ছে 37। 2003 সালে টেম্পারেচার হচ্ছে 40। এই যে এই ডেটাগুলোর দিকে তাকিয়ে কিন্তু আমাদের সহজে মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু যখন আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো, মনে করো যে এই গ্রাফটার দিকে যখন আমি তাকাবো, আমি কিন্তু সহজেই বলতে পারি যে হ্যাঁ, প্রথমের দিকে আস্তে আস্তে গ্রাজুয়ালি টেম্পারেচার বাড়তেছিল, তারপরে 2003 সালে যে 2003 থেকে 2005 সাল পর্যন্ত টেম্পারেচার আমার কমছে, তারপরে আবার 2006 সালে বাড়ছে, আবার আবার 2007 সালে আবার কমছে। বুঝতে পারছো? আমি কিন্তু গ্রাফটা দেখে বুঝতে পারছি। জি। কিন্তু এখানে এখানে দেখে বোঝার থেকে গ্রাফটা দিয়ে বোঝা অনেক ইজি না? অনেক সুন্দরভাবে একটা ভিজুয়ালাইজেশন আমরা পাচ্ছি যে হ্যাঁ 2001 সালে এরকম, 2002 সালে এরকম ছিল, 3 সালে এরকম ছিল। আমরা যে কয়টা ডেটা দিচ্ছি সেই কয়টা ডেটা আমাকে দেখাচ্ছে। আমি 2000 সাল থেকে শুরু করে 2007 পর্যন্ত ডেটা এখানে আছে আমার। ও কিন্তু দেখো 2002 সাল থেকে 7 সাল পর্যন্ত এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে পয়েন্ট দিয়েছে। এভাবে যদি আমরা আরো পয়েন্ট নেই, তাহলে কিন্তু দেখো যে, ধরো যে আরো নেই আমরা বেশ কয়েকটা পয়েন্ট, আরো বেশ কয়েকটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। আরো বেশ কিছু পয়েন্ট নিলাম, ঠিক আছে। তো এখন এখন কিন্তু দেখো চার্টটা কিন্তু, এখন চার্টটা কিন্তু আপডেট হয়নি। এই যে এখন, এই যে চার্টটাকে এখন এই জিনিসগুলো কিন্তু আপডেট হয়নি। 2007 সাল পর্যন্ত ইনফরমেশন আমার ডেটা আছে চার্টে। 2008, 9, 10, 11 কিন্তু আমার আপডেট হয়নি, তাই না? এখন আমি কিভাবে আপডেট করব? এই জন্য আমি কি করব, চার্টটা সিলেক্ট করবো। যে চার্টটাতে ক্লিক করলে চার্ট সিলেক্ট হয়ে যাবে, দেন এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ইয়ার, তারপরে টেম্পারেচার, এগুলা কোনটা কোনটা কতটুকু সিলেক্ট হয়ে আছে। তো আমি এইখানে ধরে এটাকে এভাবে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম, দেখো চার্টে কিন্তু এগুলো ইনপুট হয়ে গেছে।
দেখছি এখন চার্টটা কিন্তু একটু গ্রাফটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এই যে এভাবে আমরা চার্ট তৈরি করতে পারি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আমরা চাইলে আমাদের সুবিধা মতো এটাকে চেঞ্জ করে নিতে পারি বিভিন্ন ফর্মেটে। আমরা এরকমও রাখতে পারি, এরকম করতে পারি এটাকে, আবার এরকম ভাবে যদি চাই আমরা এরকম ভাবেও এটাকে দেখতে পারি। বিভিন্ন আরো ফরম্যাটিং করা আছে। আমরা যদি চাই কালার চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে পারি গ্রাফের, এই কালার, এই কালার, বিভিন্ন কালার আমরা চেঞ্জ করে করতে পারি। ঠিক আছে, কালার চেঞ্জ করে করতে পারি। স্টাইল চেঞ্জ করতে পারি, এই স্টাইল দিতে পারি, এই স্টাইল, এই স্টাইল দিতে পারি। ঠিক আছে, বিভিন্ন স্টাইলে করা যায়। আর অনেক ধরনের গ্রাফ আছে। ঠিক আছে, তো এটা গেল এক ধরনের চার্ট। দেখি আমরা আরেকটা চার্ট দেখার চেষ্টা করি। এই সেম ডেটাগুলো দিয়েই আবার এই ডেটাগুলো সব সিলেক্ট করে নিলাম, ইনসার্টে গেলাম, রিকমেন্ডেড চার্টে গেলাম। এখন দেখো আমরা একটা বার চার্ট দিচ্ছি। দেখো করে দিলাম, দেখো এবার কিন্তু একটা বার চার্ট দেখতে পাচ্ছি। 2001 সালে কিন্তু 30 পর্যন্ত আসছে, দেখছো? তার মানে 2001 সালে 30 পর্যন্ত, 2000 সরি 2000 সালে 30°C, 2002 সালে, 2001 সালে হচ্ছে 35, তারপরে 2002 সালে 37, 2003 হচ্ছে গিয়ে 40, তারপরে যে আস্তে আস্তে বাড়তেছে, তারপরে আবার কমলো, আবার বাড়লো, আবার তারপরে কমলো, তারপরে আবার একটু বাড়লো, একটু করে আবার কমতেই আছে। ঠিক আছে, এরকম করে বার চার্ট দেখতে পাই। এটাকেও আমরা চাইলে বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারি, এরকম দিতে পারি, মানে ভ্যালু গুলো দেখা যাচ্ছে সবগুলো, এরকম করতে পারি, বিভিন্ন ডিজাইনের চার্ট তৈরি করতে পারি, এরকম একটা চার্ট তৈরি করতে পারি, এরকম করতে পারি। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে এক একটা এক এক ভাবে চার্ট তৈরি করা যায়। কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বুঝলি? আবার উপরেও বিভিন্ন ধরনের আছে ডিজাইন, যে এরকম করে আমরা রাখতে পারি চার্ট গুলোকে, এটা দিতে পারি। উপরে এই যে উপরের দিক দেখতে পাচ্ছ ডিজাইন, এই যে এক একটা এক এক ডিজাইন এরকম করে রাখতে পারি। এগুলো হচ্ছে একটা ডিফারেন্স, কিন্তু সবগুলো কিন্তু একই ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, কিন্তু এক একটা এক এক ডিজাইন একটা রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ভাইয়া। তাহলে আমরা আরো কয়েকটা দেখি, আরো কি কিভাবে করা যায়, আর কি কি টাইপের চার্ট এই ইনফরমেশন গুলো দিয়ে করা যায়। ঠিক আছে, রিসার্চ রিকমেন্ডেড চার্ট, অল চার্টস যাই। অল চার্টস যে দেখো, এটা কলাম চার্ট গেল, লাইন চার্ট, জাস্ট আমাদেরকে একটা লাইন দেখাবে। ঠিক আছে, জাস্ট একটা কিন্তু লাইন দেখাচ্ছে, লাইন চার্ট, কোনো কিন্তু পয়েন্ট দেখাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে লাইন চার্ট। ঠিক আছে, তা আরো দেখি লাইন চার্ট। অল চার্টে গেলে দেখো পাই চার্ট, পাই চার্টে দেখি পাই চার্টের জন্য করা যায় কিনা। এই যে বিভিন্ন স্টাইলের চার্ট আছে। ঠিক আছে, এই যে এরকম চার্ট আমরা করতে পারি। এই chart থেকে আমরা এটা করি। না, ইয়ারেরটা অ্যাকচুয়ালি এরকম সাথে যায় না। ইয়ারের চার্টটা এইটার সাথে যায় না, পাই চার্টের সাথে। ডেটার উপর ডিপেন্ড করে যে কোন ডেটাটা কেমন দেবে। ঠিক আছে, ইয়ারের সাথে পাই চার্টটা যায় না, ইয়ার এবং টেম্পারেচার সাথে। আর কি কি আছে, আর কি কি দেখানো যেতে পারে দিয়ে দেখি আমরা। এই যে স্ক্যাটার, অর্থাৎ ছোট ছোট ডট দিয়ে আমাদেরকে জাস্ট দেখায়। ঠিক আছে, বা এরকম হইতে পারে ছোট ছোট ডট। এর আগের যে চার্ট, এই দেখো, এটা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ? এই দেখো, এর আগেরটা কিন্তু দেখো এখানে কিন্তু একটু বাঁকানো দেখা যাচ্ছে না? মনে করো যে এই যে এদিকে এদিকে একটা সুন্দর করে বাঁকানো, হ্যাঁ। কিন্তু এর আগে আমরা চার্ট গুলো দেখছিলাম জাস্ট জাস্ট পয়েন্ট গুলো অ্যাড করে দেওয়া স্ট্রেট লাইন দিয়ে, তাই না? কিন্তু এখানে একটু কেমন কার্ভের মতো বাঁকানো, এরকম একটা চার্ট, এরকম ধরনের চার্টও আমরা চাইলে তৈরি করতে পারি। ঠিক আছে, তো দেখি আর কি ধরনের চার্ট আমরা এটাও আমরা ডিলিট করে দিই। আর অনেক ধরনের প্রত্যেকটা চার্ট আবার আমরা চাইলে ডিজাইন করতে পারি। এই যে এই দেখো, আমি কোনো ডেটা সিলেক্ট না করে রিকমেন্ডেড চার্টে ক্লিক করলাম, যার কারণে ও আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে হ্যাঁ তুমি কোনো
ডেটা সিলেক্ট করো, সেজন্য আমাকে ফার্স্ট অফ অল ডেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে রিকমেন্ডেড চার্ট যখন ক্লিক করলাম তখন কিন্তু সে আমাকে এখনো ওয়ার্নিং দিচ্ছে না। সারফেস এরিয়া চার্ট, তো আমাকে কিন্তু এরিয়াটা দেখাচ্ছে, এরিয়া চার্ট দিয়ে সে আমাকে এরিয়া দেখাচ্ছে। ঠিক আছে, 2000 থেকে শুরু করছে, 2001 এসে 35 হচ্ছে, তার মানে এতটুকু এরিয়া সে কভার করতেছে। আবার এই যে এরিয়া চার্ট দেখো, এই ডেটা গুলো দিয়ে যতটুকু এরিয়া কভার হয় সেই এরিয়াটুকু সে নীল কালার করে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে এরিয়া চার্ট। ঠিক আছে, তারপরে আরো দেখি আমরা আরো বিভিন্ন ধরনের চার্ট তোমরা তৈরি করতে পারো, আর এখানে চার্ট তৈরি করা অনেক ইজি। হ্যাঁ, কি আর করা যায়? এই যে এই ধরনের চার্ট তোমরা অনেক জায়গায় দেখে থাকতে পারো। ঠিক আছে, এই তো, এরকম ধরনের চার্ট আগে কখনো কোথাও দেখছো? না ভাইয়া। এই দেখো, এই যে একেবারে সেন্টার, এই যে সার্কেল শেপ দেখতে পাচ্ছ না একটা, একেবারে সেন্টারটা হচ্ছে 0, তারপরে প্রথম যে সার্কেলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গিয়ে 10, তারপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে 20, তারপরেরটা হচ্ছে 30, তারপরেরটা হচ্ছে 40। অর্থাৎ এই প্রত্যেকটা রাউন্ড এক একটা ইন্ডিকেট করতেছে, একটা পয়েন্ট ইন্ডিকেট করতেছে। এখন এই যে এই পয়েন্টটা, এই যে এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা হচ্ছে 2001 এর জন্য। তার মানে 2001-এ এরকম ছিল, 2001-এ ছিল 35 ডিগ্রি, তারপর 2002 এসে এই যে এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা হচ্ছে 2002 সালের টেম্পারেচার। এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা 2003 সালের টেম্পারেচার, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2004 সালের 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এরকম করে দেখো একটা রাউন্ড শেপের বা একটা অগোছালো একটা শেপের আমরা একটা অগোছালো একটা শেপ পেয়েছি, তাই না? বুঝতে পেরেছো? এরকম আরো জি বিভিন্ন ভাইয়া। ধরনের শেপ তোমরা তৈরি করতে পারো এক্সেল এর মাধ্যমে। ক্লিয়ার? আরো দেখতে চাও নাকি আমি আর কন্টিনিউ করবো পরবর্তী পার্ট, নাকি আরো কয়েকটা দেখাবো? আচ্ছা ভাইয়া, পরবর্তী পার্ট। ওকে, দেখো এটা গেল আমাদের কিভাবে চার্ট তৈরি করতে হয়। ঠিক আছে, উপাত্তের গ্রাফ তৈরি করি এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি। কপিরাইট কি জানো কি কেউ? কপিরাইট জিনিসটা কি? একজনের স্বত্বাধিকারী জিনিস মানে আরেকজন সেটা কপি করার। স্বত্বাধিকার, কপিরাইটের বাংলায় কিন্তু স্বত্বাধিকার। মানে একজনের তৈরি করা জিনিস অন্যজন তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। That's- ঠিক আছে, দেখো জি ভাইয়া। বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন কপিরাইট দেখতে পাও। তারপরে যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলোর নিচে দেখা যায় যে কপিরাইট অল রাইটস রিজার্ভ এরকম লেখা থাকে। যেমন আমাদের যেমন মেডিজির ওয়েবসাইটে যদি দেখো, আমাদের মেডিজির ওয়েবসাইটেও লেখা আছে কপিরাইট। যেমন আমাদের মেডিজি ওয়েবসাইট হচ্ছে medizibd.com। ঠিক আছে, হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি যাও তাহলে কিন্তু আহ আমাদের ওয়েবসাইটের নিচে তোমরা দেখতে পাবে, আমাদের ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছ একটা লেখা একেবারেই নিচে, জুম করে তোমাদের কপিরাইট অল রাইটস রিজার্ভড বাই মেরি। বুঝতে পারছো? দেখতে পাচ্ছো? আর জি এই যে ভাইয়া। এইটাকে বলা হচ্ছে কপিরাইট সাইন। ঠিক আছে, তো এই যে কপিরাইট দেওয়া মানে কি কি বোঝাচ্ছি? এই কপিরাইট দিয়ে আমি বোঝাচ্ছি যে আমার এই ওয়েবসাইটটা আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করবে যারা, তারা আমাদের এই ওয়েবসাইট থেকে বা আমাদের ওয়েবসাইটটা সরাসরি কপি করতে পারবে না উইদাউট এনি পারমিশন, আমাদের পারমিশন ছাড়া। যেমন আমাদের পারমিশন ছাড়া তারা এই ওয়েবসাইটের কন্টেন্ট কপি করতে পারবে না। ঠিক আছে,
যে আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি হবে আমাদেরই লেখার সমন্বয়। ঠিক আছে, বিদ্যালয়ের যে বুলেটিন বা ম্যাগাজিন বলো, সেগুলো কি স্টুডেন্ট শিক্ষক তাদের লেখার দিয়েই তো তৈরি, তাই না? ঠিক আছে, তাই আমাদের লেখার উপর যেন আমাদের অধিকার বজায় থাকে সেটিও আমাদের নিশ্চিত করতে। অর্থাৎ তুমি একটা জিনিস তৈরি করলা, কিন্তু তুমি সেটার উপর কর্তৃত্ব খাটাইতে পারতেছো না। দেখা যাচ্ছে যে অন্য কেউ তোমার জিনিসটা ব্যবহার করে অন্য কোনো কাজ করতেছে উইদাউট এনি পারমিশন, তোমার পারমিশন ছাড়া। এটাই বলছি যে তাই আমাদের লেখার উপর যেন আমাদের অধিকার বজায় থাকে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। এছাড়া আমাদের নিবন্ধ লিখতে গেলে কিছু ছবি, উদ্ধৃতি ও গ্রাফিক্স ইত্যাদি প্রয়োজন হতে পারে। তাই কপিরাইট বিষয়ে আমাদের আগে থেকেই সচেতন থাকা প্রয়োজন। ঠিক আছে, তো মনে করো যে তুমি চাইলেই যে কোনো জায়গা থেকে ছবি, উদ্ধৃতি বা কোনো গ্রাফিক্স, এগুলো তুমি চাইলেই যে কোনো জায়গা থেকে করতে পারবে না। ঠিক আছে, এগুলো চাইলেই তুমি যে কোনো জায়গা থেকে কপি করতে পারবে না। তোমার মন চাইলো যে হ্যাঁ একটা ওয়েবসাইট, যেমন আমাদের ওয়েবসাইট থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে একটা ছবি নিয়ে তুমি অন্য জায়গায় ব্যবহার করছো, তুমি পারবা না। ঠিক আছে, তাই কপিরাইট বিষয়ে আমাদের আগে থেকে সচেতন থাকা প্রয়োজন। সৃষ্টিশীল এবং মৌলিক কোনো কাজের উপর এর স্বত্বাধিকারের অধিকার হচ্ছে কপিরাইট। এই যে এটা হচ্ছে কি আমাদের ডেফিনেশন। সৃষ্টিশীল মানে ক্রিয়েটিভ। ঠিক আছে, সৃষ্টিশীল কোনো মৌলিক কাজের উপর এর স্বত্বাধিকারের অধিকার হচ্ছে কপিরাইট। অর্থাৎ কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন সৃষ্টিশীল কাজ স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া যদি কেউ ব্যবহার, পুনর্মুদ্রণ, অনুবাদ, প্রকাশ ইত্যাদি করে, তবে স্বত্বাধিকার ওই ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ তোমার যদি মনে করো রেজিস্ট্রেশন করা থাকে, কপিরাইট রেজিস্ট্রেশন করা থাকে কোনো কিছু একটা উপর, তুমি যদি সেই জিনিসটা তারপরে তোমার রেজিস্ট্রেশন করার পরে যদি তোমার সেই কাজটা তোমার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করে বা সেটা পুনর্মুদ্রণ করে, তুমি চাইলেই তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারো। ঠিক আছে, তুমি চাইলেই সেই ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারো। কপিরাইট আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে, ওই ব্যক্তির শাস্তি হতে পারে আবার জরিমানাও হতে পারে। এটাই বলছি। সাহিত্যকর্ম, শিল্পকর্ম, সঙ্গীত, চলচ্চিত্র, ভাস্কর্য, কম্পিউটার প্রোগ্রাম, নকশা, স্থাপত্য, আলোকচিত্র ইত্যাদি মৌলিকভাবে তৈরিকৃত সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক আছে, ওকে। মৌলিক সৃষ্টিশীল কাজের ন্যায্য ব্যবহার বা ফেয়ার ইউজ। ঠিক আছে, ফেয়ার ইউজের বাংলা হচ্ছে ন্যায্য ব্যবহার। ঠিক আছে, কপিরাইট রেজিস্ট্রেশন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিশীল কাজগুলোকে ব্যবহার, প্রকাশ ও উপস্থাপন করা সম্ভব ভাবে এগুলোকে বিশদভাবে ক্ষেত্রগুলো হলো যেমন সংবাদ, আহ, শিক্ষা বিষয়ক কন্টেন্ট, আলোচনা বা রিভিউ, কৌতুক বা প্যারোডি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা স্বত্বাধিকার থাকলেও এগুলো তোমরা এই কাজগুলো তোমরা করতে পারবে, উপস্থাপন করতে পারবে বা ব্যবহার করতে পারবে। যেমন সংবাদ, সংবাদ সবারই জানা দরকার। এটাতে কপিরাইট যদিও থাকে কিন্তু তারপরেও এটা যদি তুমি প্রচার করো তাতে আহ তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় না। যেমন আমরা ইউটিউবে অনেক সংবাদ দেখি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ দেখে থাকি, তো সেগুলো যদি সবাই প্রচার করে তাহলে কি কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়? হয় না। এই জন্যই বলছি যে সংবাদ বা তথ্যচিত্র, তারপরে বিভিন্ন আলোচনা, আমরা কিন্তু টিভিতে বিভিন্ন আলোচনা বা টক শো দেখে থাকি, সেগুলো কিন্তু আমরা চাইলেই শেয়ার করতে পারি একজন আরেকজনের সাথে। তারপরে বিভিন্ন গল্প, কৌতুক, এই ধরনের জিনিসগুলো আমরা কি করি, একজন আরেকজনের সাথে শেয়ার করি। শিক্ষা বিষয়ক কন্টেন্ট, যেমন শিক্ষা বিষয়ক বিভিন্ন কন্টেন্ট আছে, সেই শিক্ষা বিষয়ক কন্টেন্ট গুলো আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, যেমন বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট, এই যে এই বইটাতে আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছি, এটা বাংলাদেশ মানে গভর্নমেন্টের ওয়েবসাইটে দেয়া আছে। এটার যে কপিরাইট নেই তা না, কপিরাইট আছে, কিন্তু তারপরেও আমি শিক্ষা বিষয়ক একটা কন্টেন্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া। ভাইয়া। তবে এক্ষেত্রে কি লক্ষ্য রাখতে হবে সে জিনিসটা দেখো। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোট অংশ হয়। অর্থাৎ নতুন কাজটি যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে সমর্থ হয়। বুঝতে পারছো, নতুন কাজটি যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে
সমর্থ হয়। নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোট অংশ হয়। ঠিক আছে? অর্থাৎ ধরো যে তুমি এই তথ্য বা সংবাদ থেকে কপি করে অন্য একটা তুমি নিজে থেকে ভিডিও বানাতে চাও। ঠিক আছে? তো তোমাকে রেফারেন্স দিয়ে দিতে হবে। কিন্তু মনে করো যে তুমি কোনো জায়গা থেকে একটা কোনো কিছু কপি করছো, তো কপি করলে করলে সেটাতে তোমার রেফারেন্স দিয়ে দেওয়া উচিত। বুঝতে পারছো? যে হ্যাঁ, আমি এটা এখান থেকে নিয়েছি, এরকম। যেমন এটা হয়ে গেল তোমার মূল কাজের ছোট অংশ। তারপরে দেখো যে কিছু ছবি, গান, ভিডিও ইত্যাদি মৌলিক সৃষ্টিশীল কাজ হলেও সেগুলো সবার ব্যবহারের জন্য উপযোগী। অ্যাকচুয়ালি কেন সবার ব্যবহারের জন্য উপযোগী কেন বলা হচ্ছে জানো? কারণ যারা তো ছবি, গান, ভিডিও এগুলো তো মানুষের বিনোদনের জন্যই তৈরি করা হয়, তাই না? খবর, আলোচনা, কৌতুক এগুলো তো মানুষের বিনোদনের জন্যই তৈরি করা হয়। কিন্তু এগুলোতে যদি কপিরাইট দিয়ে আমি বলে রাখি কাউকে যে না, এগুলো আমার পারমিশন ছাড়া তোমরা কাউকে দিতে পারবে না, তাহলে তো এগুলো এগুলো দিয়ে মানুষকে বিনোদন দেওয়া হইলো না, এগুলো বেশি মানুষের কাছে পৌঁছাবে না। যার কারণে এগুলোর মধ্যে কপিরাইট থাকলেও এগুলো যখন মানুষ, এগুলো তোমরা ব্যবহার করতে পারো, এগুলো তোমরা শেয়ার করতে পারো উইদাউট এনি পারমিশন। ঠিক আছে? ক্রিয়েটিভ কমন্স একটি অলাভজনক প্রাতিষ্ঠানিক উদ্যোগ যা এই সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায়ে সবার ব্যবহারের উপযোগী করে দেয়। ক্রিয়েটিভ কমন্স, মনে রাখবে এটা। ওকে। আর কি? ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আছে এমন ছবি চলে আসবে গুগল সার্চে। ঠিক আছে? স্কুল কম্পাউন্ড, তারপরে যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। ঠিক আছে? ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স মানে কি বলতো? তুমি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সটা বুঝতে পেরেছো বা বোঝো, জানো কিছু? হ্যালো? না ভাইয়া, সৃজনশীল যেটা। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স হচ্ছে তুমি চাইলেই এটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? মনে করো যে তুমি স্কুল কম্পাউন্ড, এখানে স্কুল কম্পাউন্ড লিখে সার্চ করছে, আমরাও ঠিক স্কুল কম্পাউন্ড লিখেই সার্চ করবো, দেখি কি আসে। স্কুল কম্পাউন্ড লিখে আমরা সার্চ করলাম। ঠিক আছে? ওরা কিভাবে সার্চ করছে? ওরা ছবিতে গেছে, ছবি। আর ওরা গুগল থেকে সার্চ করছে। আমরা গুগল না, আমরা অন্য সার্চ ইঞ্জিন থেকে সার্চ করেছি। আমরা বিং থেকে সার্চ করছি। দেখো যে ক্রিয়েটিভ কমন্স এই জিনিসগুলো আছে, মানে সরি, স্কুল কম্পাউন্ড যখন দিয়ে সার্চ দিয়েছি, এই যে স্কুল কম্পাউন্ড গুলো আসছে আমাদের সামনে। ঠিক আছে? এখন এখান থেকে ক্রিয়েটিভ কমন্স কোথায়? আহ, এই যে লাইসেন্স অপশনটা দেখতে পাচ্ছ? এই যে এখানে লাইসেন্স, এখানে লাইসেন্স যদি যাই তাহলে হচ্ছে গিয়ে এই যে অল ক্রিয়েটিভ কমন্স। ঠিক আছে? এই যে ক্রিয়েটিভ কমন্স দিয়ে দেখি যদি, তাহলে আমি দেখতে পাবো যে এই যে ক্রিয়েটিভ কমন্স এর আওতাধীন যে লাইসেন্স যেগুলো আছে, এগুলো এই ছবিগুলো আমি চাইলে আমি যথাযথ যেখানে সেখানে ইউজ করতে পারবো। চাইলে আমার ইচ্ছা মতো আমি ইউজ করতে পারবো, ছড়াইতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে? কিন্তু এর আগে যেগুলো দেখেছিলাম আমরা, এগুলো কিন্তু চাইলেই আমরা যেখানে সেখানে ব্যবহার করতে পারি না। বা যদি ব্যবহার করিও সেক্ষেত্রে এটার যে প্রকৃত মালিক এই ছবিগুলোর, সে চাইলেই আমার এগেইনস্টে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই ক্রিয়েটিভ কমন্স কি? জি ভাইয়া। জি তাহলে আমরা ভাইয়া। আরেকটু google.com থেকে দেখি, ঠিক তোমাদের বইয়ে যেভাবে করছে। google.com এ গেলাম। google.com এসে আমরা সার্চ দিব স্কুল কম্পাউন্ড। স্কুল কম্পাউন্ড লিখে সার্চ করলাম।
তারপরে ইমেজেস গেলাম, অর্থাৎ ছবি। এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা। তারপরে আমরা এখান থেকে লাইসেন্স কোথায়, টুলস, এই ইউজেস রাইটস, ঠিক আছে। এই যে ইউজেস রাইটস এ যদি যাই আমরা, ইউজেস রাইটস এ যে যদি আমি বলি কি ক্রিয়েটিভ কমন লাইসেন্স, ক্রিয়েটিভ কমন লাইসেন্স যখন আমি সিলেক্ট করব, তখন দেখো আমার এই ছবিগুলো আছে, অর্থাৎ আমি এই ছবিগুলো চাইলে আমি যেখানে সেখানে ব্যবহার করতে পারি উইদাউট এনি প্রবলেম। কোনো ধরনের প্রবলেম হবে না আমি যদি এগুলো ইউজ করি, ঠিক আছে। কিন্তু ইউজেস কমন, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ছাড়া যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে দেখো এই জিনিসগুলো, এগুলো ইউজ করলে আমার প্রবলেম হতেও পারে। যদি কেউ জানে যে হ্যাঁ আমি এই ছবিটা অন্য কোনো জায়গায় এভাবে ইউজ করেছি, সেক্ষেত্রে সে চাইলেই আমার কাছে কি করতে পারে, আমার এগেইনস্টে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। যদিও খুব একটা এরকম অত স্ট্রিক্টলি এই ব্যাপারগুলোকে দেখা হয় না, কিন্তু তারপরেও সতর্ক থাকা ভালো, ঠিক আছে, যেহেতু বলা যায় না। যদি মনে করো তুমি এই ছবিটা, যে কেউ একজন চাইলেই কিন্তু এই যে কোনো একটা ছবিকে খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে ব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে এগুলোকে তারা কপিরাইট দিয়ে রাখে, যে যেন কেউ খারাপ কাজে ইউজ করলে তার এগেইনস্টে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ভালো কোনো কাজে বা কোনো অন্য কোনো শিক্ষামূলক কাজ বা অন্য কোনো কাজ যদি ইউজ করো, সেক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না, ঠিক আছে। কপিরাইট ব্যাপারটা বোঝা গেছে তো নাকি? জি ভাইয়া। ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স বুঝতে পারছো তো নাকি? জি আর ভাইয়া। এই যে এখানে এটাই বলছে, প্রথমে আমরা গুগল হোম পেজে আমাদের প্রয়োজনীয় ছবির জন্য কিওয়ার্ড সার্চ দিব। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে এই যে এখানে যেমন স্কুল কম্পাউন্ড লিখে সার্চ দিলাম, স্কুল কম্পাউন্ড একটা কিওয়ার্ড, ঠিক আছে। আমরা যেটা দিয়ে সার্চ দিতে চাই সেটাই হচ্ছে কি একটা কিওয়ার্ড। যদি মনে করো আমি ফ্লাওয়ার দিয়ে সার্চ দিতে চাই, ফ্লাওয়ার দিয়ে সার্চ দিলাম, দেখো এই যে এগুলো হচ্ছে গিয়ে একটা ফ্লাওয়ার হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে এইটার মধ্যে যদি আবার আমরা লাইসেন্সিং এর ব্যাপারগুলো দেখতে চাই, টুলসে ক্লিক করলাম, এই যে টুলসে ক্লিক করতে হবে, ঠিক আছে। গুগলে সার্চ করলেই হবে না, শুধু সার্চ করে এসে যে টুলস সিলেক্ট করতে হবে। টুলস সিলেক্ট করলে নিচের এই জিনিসগুলো পাবে। এই জিনিসগুলোকে ইউজেস রাইটস, ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিলাম। এই জিনিসগুলো তোমরা এগুলোর মধ্যে কপিরাইট থাকলেও এগুলো যদি তোমরা ইউজ করো কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই ছবিগুলো, ঠিক আছে। এই গেল। এখন তারপরে কি বলছে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে বলছে, তারপরে হচ্ছে কি টুলস অপশন সিলেক্ট করতে বলছে। এখানে কিন্তু টুলস বানানটা ভুলেছে, এল দিয়েছে। তারপরে সেখান থেকে এই যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। এভাবে আমরা দেখবো যে কোনটার উপর কপিরাইট আছে আর কোনগুলোর উপর কপিরাইট নেই। ওকে, আমাদের বুলেটিন তৈরি, অর্থাৎ এটা হচ্ছে তোমরা কিভাবে বুলেটিন তৈরি করবে। বুলেটিন মানে কি হচ্ছে তোমাদের কোনো কাজ বা দেখো এই যে দেখতে পাচ্ছ তোমাদের কি বলবো, কিভাবে এক্সপ্রেস তৈরি করা, এক্সপ্রেস করার ব্যাপারটাকে, যে ধরো যে তোমরা তোমাদের স্কুলের জন্য একটা ওয়েবসাইট বানাবে বা কোনো কিছু একটা বানাবে। যেমন আমরা পড়ি, দেখো আমরা আমাদের বিদ্যালয়ের বুলেটিন তৈরি করার জন্য একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তথ্যের যথার্থতা বিবেচনা করে, সংবাদের বৈশিষ্ট্য ও কাঠামো বিবেচনা করে নিবন্ধ লেখার কাজ নিশ্চয়ই অনেক দূর এগিয়েছে। মানে সবাই লেখালেখি করতেছে, এই যে বুলেটিনটা তৈরি করার জন্য সবাই লেখালেখি করতেছে, অর্থাৎ তারা তাদের একটা কি শিরোনাম? বুলেটিন, না বুলেটিন নাম তো শিরোনাম নয়। দাঁড়াও আমিও অ্যাকচুয়ালি, বুলেটিন মানে শিরোনাম না অ্যাকচুয়ালি, তারা একটু সার্চ করে বলি, জেনে যান। আমিও কনফিউজ যে বুলেটিনের বাংলা কি। ওই যে খবর পড়ার আগে বলে যে সংবাদের বুলেটিন গুলো বলে দিচ্ছে এখন। বুলেটিন মানে হচ্ছে
ক্ষুদ্র ইস্তিহার মানে একটা শিরোনাম কাইন্ড অফ বলা যায়। ক্ষুদ্র ইস্তিহার যে ছোট করে বলা, ছোট করে কোনো কিছু একটা বলা, এটা বলা হচ্ছে বুলেটিন। তো আমাদের স্কুলের জন্য বুলেটিন তৈরি করা ভালো হচ্ছে। বাংলা হচ্ছে ক্ষুদ্র ইস্তিহা না? হ্যাঁ, ক্ষুদ্র ইস্তিহার। অনেক ক্ষেত্রে সরকারি সংবাদ বিবৃতিও বোঝানো হয়। এই যে আমরা যদি বুলেটিন লিখে সার্চ করি, বুলেটিন মিনিং, বুলেটিন মানে বুলেটিনই বলতেছে, বাট এই যে ক্ষুদ্র ইস্তিহার বাংলাটা, বা জ্ঞাপন পত্র মানে মানুষকে যে সরকারি সংবাদ বিবৃতি, ঠিক আছে, জ্ঞাপন পত্র, সংবাদ, সরকারি সংবাদ বিবৃতি বা ক্ষুদ্র ইস্তিহার, ঠিক আছে, মানে ছোট করে কোনো কিছু একটা মানুষকে জানানো। শিরোনাম বললে ব্যাপারটা, বুলেটিন ব্যাপারটা কি, বুলেটিন ব্যাপারটা শিরোনামের থেকে একটু ভাস্ট আর কি মিনিংটা। শিরোনাম বললে সেটাকে ছোট করে করা হয়ে যায়, যে একটা নির্দিষ্ট শুধু সংবাদের শিরোনাম। ব্যাপারটা এরকম না, শুধু সংবাদের জন্য যে তা না, এটা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে, কাজের ক্ষেত্রেও হতে পারে। যেমন এখানে তোমাদের স্কুলের বুলেটিন তৈরি করতেছে, তার মানে তোমাদের স্কুলের বিভিন্ন ফিচার, তোমাদের স্কুলে কি আছে না আছে, স্টুডেন্টরা কি কি কাজে পারদর্শী, টিচারেরা কি লিখছে না লিখছে, এই এই জিনিসগুলো শর্টে বলা। শিরোনামে যেমন একটা সংবাদ শিরোনাম খুব শর্ট করে বলে, তেমনি এরকম শর্ট করে কোনো কিছু বলা, ঠিক আছে। তারপরে এখানে দেখো যে নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য অনেকগুলো বিনামূল্যে সেবা রয়েছে। অর্থাৎ আহ, বিভিন্ন ওয়েবসাইট, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো, অর্থাৎ wordpress.com, কার্বনমেট, তারপরে গুগল সাইট, wix.com, বিহ্যান্স, এগুলো হচ্ছে সবগুলোই এক একটা তোমার ফ্রিতে তুমি তোমার চাইলে ওয়েবসাইট তৈরি করতে পারবে। যেমন এগুলো বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখি না, যেমন ধরো যে প্রথম আলো ওয়েবসাইট আমরা দেখি, প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটে আমরা যাই, এই যে প্রথম আলো, ঠিক আছে, এই যে এটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট। এরকম ধরনের ওয়েবসাইট আমরা চাইলে ফ্রিতেও বানাতে পারি। প্রথম আলো কিন্তু অনেক টাকা খরচ করে এই ওয়েবসাইটটা বানিয়েছে, ঠিক আছে। তো আমরা চাইলে ফ্রিতেও ওয়েবসাইট বানাতে পারি। কিভাবে ফ্রিতে ওয়েবসাইট বানাবো? ফ্রিতে ওয়েবসাইট বানাতে চাইলে আমরা এই যে এই জিনিসগুলো ইউজ করতে পারি, wordpress.com, কার্বনমেট, গুগল সাইট, wix.com, বিহ্যান্স, ঠিক আছে, আরো অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেগুলো দিয়েও আমরা বানাতে পারি। আবার এই যে এখানে গুগল সাইটস দেখিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না, বুঝতে পারছো? এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, পরীক্ষায় দেওয়ার মতো কিছুই না এগুলা, বাট তোমাদেরকে জানানো যে হ্যাঁ, তোমরা নিজেরাও এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবে না, হ্যাঁ পারবে, মোবাইলের মাধ্যমে যতটুকু পারো চেষ্টা করলেই পারবে, পারবে না যে তা না। কিন্তু কথা হচ্ছে আমি তোমাদেরকে তাহলে এগুলো কেন দেখাচ্ছি, তোমাদের যেন একটা আইডিয়া হয়, বা একটা যে ডিজিটাল ওয়ার্ল্ডে কি কি করা সম্ভব, কি কি করা যেতে পারে, এই জিনিসটা জানা দরকার আছে। এখন মনে করো যে তুমি আইসক্রিম খাইতে চাও, এখন আইসক্রিম খাইতে গেলে যে আইসক্রিমের দোকানে যাইতে হয় এইটাই তুমি জানো না। তুমি আইসক্রিম খাইতে যদি তুমি মুদি দোকানে যাও, তাহলে কি তুমি আইসক্রিম পাবে? পাবে না। তো তোমাকে তো আগে এটা জানতে হবে যে আইসক্রিম খাইতে গেলে আমাকে কনফেকশনারি টাইপের কোনো একটা দোকানে যাইতে হবে, মিষ্টান্নের কোনো দোকানে, বা কনফেকশনারি আইটেমস এর কোনো দোকানে, বা বা স্পেসিফিকলি আইসক্রিমের দোকানেই তোমাকে যাইতে হবে, তখন না তুমি আইসক্রিম খাইতে পারবে। তুমি চাচ্ছ ফ্রিতে ওয়েবসাইট বানাতে, কিন্তু তুমি জানোই না কিভাবে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়, বা তুমি এই জিনিসটাই জানো না যে হ্যাঁ ফ্রিতে আবার ওয়েবসাইট বানানো যায়, এই জিনিসটাই জানো না, ঠিক আছে। তো এই জি জিনিসটা ভাই। তোমাদের আইডিয়াটা গ্রো হয়, এই জন্য আমি তোমাদেরকে ব্যাপারগুলো জানাচ্ছি। তোমাদের বইয়ে যেহেতু দিচ্ছে, তো আমারও একটা সুযোগ হয়ে গেছে তোমাদেরকে জানানো যে হ্যাঁ এই জিনিসগুলো তোমাদেরকে ইন ডিটেলস বললে ভবিষ্যতে কাজে লাগতে পারে। যে ধরো তোমার এখন ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে না, ভবিষ্যতে তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ, যখন তোমার ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট সম্পর্কে তোমার মানে তুমি ফিল করতেছো তোমার একটা ওয়েবসাইট দরকার, তখন তুমি এই জিনিসগুলো কনসিডার করতে পারো যে না আমি তো জানি ওয়েবসাইট বানানো যায়, ওয়েবসাইট ফ্রিতেও বানানো যায়, তখন তোমার মাথায় এই ব্যাপারটা আসবে। কিন্তু তুমি যদি নাই জানো, তখন তুমি ভাববা যে অনেক টাকা, লাখ লাখ টাকা লাগবে ওয়েবসাইট বানাতে।
ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আর কি জানানো তোমাদের। তো যেমন গুগল সাইটস এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট বানানো যায় আমি একটু দেখিয়ে দিই। ঠিক আছে, গুগল সাইটস এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট বানাতে পারো। এই যে পোর্টফোলিও বা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমরা বুলেটিন তৈরির কাজ শুরু করি। অর্থাৎ বিদ্যালয়ের বুলেটিন তৈরিটা করবো আমরা কিসে, একটা ওয়েবসাইট তৈরি করবো আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন দেখি কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়। ওয়েবসাইট বানানো যায় কিভাবে, এখানে তোমাদের বইয়ে দেওয়া হচ্ছে গুগল সাইটস এর মতো। ঠিক আছে, তাহলে আমরা গুগল সাইটস এ চলে যাব। গুগল সাইট, গুগল সাইটস এ গেলাম। গুগল সাইটস থেকে সার্চ দিলেই কি তাহলে হচ্ছে কি গুগল সাইটস এর ওই যে ওয়েবসাইট পেলাম আমরা। এবার আমরা গুগল সাইটস এর ভিতরে যাব। গুগল সাইটস এ গেলাম। এই যে এখন হচ্ছে ব্ল্যাঙ্ক সাইট, একটা ব্ল্যাঙ্ক সাইট তৈরি করব। ঠিক আছে, বা যে কোনো একটা, আমরা এখানে টেমপ্লেট তৈরি করা আছে, এই টেমপ্লেট গুলো একটা সিলেক্ট করতে পারি। আমরা চাইলে টেমপ্লেট গ্যালারি যে আরো বিভিন্ন টেমপ্লেট দেখতে পারি। ঠিক আছে, ধরো এই একটা টেমপ্লেট আমরা নাম পারি। এই যে মনে করো একটা এরকম একটা ইয়ে, এই যে একটা ওয়েবসাইট কিভাবে বানাবো আমি ছোট করে নিই। এই যেটা দেখতে পাচ্ছ সবাই, জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এটা কিন্তু একটা ওয়েবসাইট। আমি কিন্তু এখানে চাইলেই নাম চেঞ্জ করতে পারি। আমি দিয়ে দিলাম +9। তাহলে মনে করো যে এখানে কোনো একটা লেখা দিয়ে দিই আমরা, একটা লেখা দিয়ে দিলাম। ধরলাম this website is made for তুবা অ্যান্ড মুনতাহা। হুম, লিখে দিলাম। এরকম করে আমি আরো চাইলে এটাকে আরো বড় করতে পারি, টেক্সটটাকে বড় করে দিলাম। আরো যে এই যে টেক্সটটাকে আরো একটু স্টাইলিশ একটা ফন্ট দিলাম। ঠিক আছে, বা আরো সাইজ বড় করে দিলাম। ঠিক আছে, এই যে এরকম করে দিলাম। আমি মনে করি এখানে চাইলে আমি ছবি দিতে পারি কোনো একটা, যে কোনো জায়গা থেকে একটা চাইলেই ছবি এনে এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এই ছবিটা আমি এখানে বসিয়ে দিতে পারি এভাবে। যাচ্ছে না, বাট আমরা আপলোড করতে পারবো আর কি। তো দেখো এই যে +9, দিস ওয়েবসাইট ইজ মেড ফর ওয়েব ওয়েবসাইট ইজ মেড ফর তুবা অ্যান্ড মুনতাহা। এই যে এখন যদি আমি এই যে পাবলিশ লেখাটা দেখতে পাচ্ছি এখানে, ধর আমি এখানে এটা এই ওয়েবসাইটটাকে পাবলিশ করে দিলাম আর একটা ওয়েব অ্যাড্রেস চাচ্ছে, দিলাম তুবা মুনতাহা। ঠিক আছে, এখন আমি পাবলিশ করে দিই। ঠিক আছে, এখন দেখো, এখন আমি যদি মানুষের কাছে শেয়ার করি যে এই লিঙ্কটা, googlesites.com/view/তুবা মুনতাহা। ঠিক আছে, এই লিঙ্কটা এখন মনে করো আমরা অন্য একটা ব্রাউজারে যাব, মনে করো ফায়ারফক্স আসবে। ফায়ারফক্সে এসে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে, দেখতে পাচ্ছ না সবাই, এই যে https://sites.google.com। তুমি একটা ওয়েবসাইট বানিয়ে এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। এই যে এটা বানিয়ে মনে করো কপি করে তুমি তোমার ফ্রেন্ডদেরকে পাঠিয়ে দিবে। তখন তোমার ফ্রেন্ডরা যখন এইটা করবে, ক্লিক করলো,
দেখো আমরা কিন্তু এই জিনিসটা দেখতে ওই ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ঠিক আমরা যেমন আমাদের যেমন মেডিজি আছে না, আমাদের মেডিজি যেমন একটা ওয়েবসাইট, তেমন একটা ওয়েবসাইট তুমি চাইলেই ফ্রিতে তৈরি করতে পারতেছো। যেমন আমাদের মেডিজি ওয়েবসাইট, তেমনি তুমি চাইলেই তোমার একটা ওয়েবসাইট ফ্রিতে তৈরি করে ফেলতে পারতেছো। বুঝতে পারতেছো? জি ভাইয়া। এভাবে তোমরা চাইলেই একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারো। ঠিক আছে, এখানে তুমি তোমার আরো অনেক অনেক কিছু চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তারপরে এগুলো মানুষের সাথে শেয়ার করতে পারো, তখন মানুষ তোমার আরো অনেক ইনফরমেশন তোমরা অ্যাড করতে পারো। তুমি তুমি কি কি করো, তুমি যদি কোনো ক্রিয়েটিভ কাজ করে থাকো সেগুলো তুমি তোমার ওয়েবসাইটে আপলোড দিতে পারো। তুমি ইউটিউবের ভিডিও গুলো এখানে এসে, ইউটিউবের ভিডিও যদি তোমার কোনো ভালো লাগা ভিডিও থেকে থাকে সেগুলো তুমি তোমার ওয়েবসাইটে সে লিঙ্ক লিঙ্ক করে দিতে পারো। সেগুলো তোমার ওয়েবসাইটে যারাই ঢুকবে সেই ইউটিউব ভিডিও গুলো দেখতে পাবে। তোমার অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, যেমন আমরা যেমন মেডিজি ওয়েবসাইটটা বানিয়েছি টাকা দিয়ে, আমাদের টাকা লাগছে, কিন্তু তুমি কিন্তু এখানে ফ্রিতে করতে পারতেছো। ঠিক আছে, তারপরে এখানে তুমি আরো অনেক কিছু করতে পারবা। মনে করো এটা চাইলেই তুমি আবার ডিলিটও করে দিতে পারো, এই সেকশন পুরো সেকশনটা ডিলিট করে দিতে পারো। তুমি মনে করো যে এখানে তুমি কিছু একটা এরকম টাইপের কোনো কিছু একটা অ্যাড করবা, এখানে এখানে তোমার ছবি থাকবে, তিন রকম ছবি থাকবে তোমার। ধরো যে তোমার ফ্রেন্ডের ছবি দিবা, তুমি এখানে ছবি দিলা, তোমার ফ্রেন্ডের নাম দিয়ে দিলা এখানে। ধরে যাও, ধরো যে ওই তোমার নাম দিয়ে দিলা, তারপরে এখানে আরেকজনের নাম, এখানে আরো কেউ একজনের নাম, ধরো আজকে যেমন বুসরা আছে তোমাদের ক্লাসে, দিয়ে দিলা, তারপরে তোমাদের ছবি দিয়ে দিলা এখানে ওয়েবসাইটে। তখন কিন্তু ওই লিঙ্কটা যদি তুমি তোমাদের ফ্রেন্ডদেরকে দিয়ে দাও, তাহলে কিন্তু তারা তোমাদের ছবিগুলো তোমাদের ওয়েবসাইটে এসে দেখতে পারবে। বুঝতে মানে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? যে হ্যাঁ, তুমি ওয়েবসাইট নিয়ে আগে কত ধারণা কঠিন ছিল, ওয়েবসাইট বানাবো কেমনে না কেমনে, এটা অনেক কঠিন একটা কাজ। আসলে কি কঠিন কাজ? না, কোনো কঠিন কাজই না। গুগল সাইটস এর সাহায্যে এই কাজটা করা অনেক easy। এমনকি ফ্রিতে তুমি করতে পারতেছো এই ওয়েবসাইটটা তৈরি। ঠিক আছে, তুমি চাইলেই তোমার কাজগুলোকে ওয়েবসাইট তৈরির মাধ্যমে সবার সাথে শেয়ার করতে পারতেছো, মানুষের কাছে বলতে পারতেছো যে হ্যাঁ আমার ওয়েবসাইট আছে। ঠিক আছে না? ব্যাপারটা কিন্তু জি আসলে ইন্টারেস্টিং। যখন তোমার ফ্রেন্ড সার্কেল জানবে যে হ্যাঁ তোমার একটা ওয়েবসাইট আছে, তখন তারা অনেক বেশি ইন্টারেস্টেড হবে। আরে মুনতাহার তুবার ওয়েবসাইট আছে, ঠিক আছে না? এটাই হচ্ছে গেল তোমাদের হচ্ছে ওয়েবসাইট। তোমরা এই যে এই 5টা মাধ্যম থেকে করতে পারবে। এগুলো মোস্ট পপুলার আর কি, অনেক বেশি পপুলার। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে তোমাদের এই যে গুগল সাইট আর এই যে ওয়ার্ডপ্রেস আর উইক্স। ঠিক আছে, এগুলো পপুলার। কার্বনমেট আর বিহান্স এগুলো সবগুলোই পপুলার অ্যাকচুয়ালি। এই গেল তোমাদের হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। ওকে, আমরা আমাদের সাইট থেকে আজকে গুছিয়ে রাখবো বুলেটিন উদ্বোধন, অর্থাৎ যেদিন ওই যে পাবলিশ করার ব্যাপারটা বললাম, যে এটা বুলেটিন মানে উদ্বোধন করবে কিভাবে, পাবলিশ করার মাধ্যমে। পাবলিশ করলো এবং অন্যান্যদেরকে লিঙ্ক গুলো দিল, সবাইকে তুমি ফ্রেন্ডদেরকে দেখাইলা, বা স্টুডেন্ট টিচার তোমাদের টিচার স্টুডেন্টদেরকে প্রজেক্ট করার মাধ্যমে দেখাইলো যে হ্যাঁ এটা আমাদের স্কুলের বুলেটিন, আমরা এটা গুগল সাইটস এর মাধ্যমে বিনামূল্যে করছি। ঠিক আছে, এই জিনিসটা একটু উদ্বোধন শেষ, এই পার্টটা শেষ। ওকে, আজকে তোমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেল। তোমাদের এই যে বুলেটিন সম্পর্কে, ওয়েবসাইট সবকিছু সম্পর্কে ধারণা ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম আমরা প্রথম থেকে একটু দেখে নিই। এই অধ্যায়ে প্রথমেই আমরা কি শিখছি? এই যে প্রথম অধ্যায় ডিজিটাল ডিজিটাল আগামীর প্রস্তুতি। ডিজিটাল আগামীর প্রস্তুতি দেওয়ার কারণটা আমার মনে হয় যে তোমাদেরকে আগামীর জন্য এই টেকনিক্যাল ব্যাপার স্যাপার গুলোকে প্রস্তুত করা হচ্ছে। যেমন এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু অ্যাড করছে এখনকার বইয়ে। এখনকার বইয়ে যদিও অনেকে বিভিন্ন মতবাদ করছে, বাট আমার কাছে মনে হয় যে না, বইগুলো ভালো হয়েছে আগের থেকে। যেমন এই যে গুগল সার্চ ইঞ্জিন, তারপরে এই জিনিসগুলো সম্পর্কে বিশদ একটা ধারণা স্টুডেন্টরা পাচ্ছে। তারপরে এই যে কিভাবে গুগল ডক্স ইউজ করতে হয় এগুলো একজন স্টুডেন্ট জানতে পারতেছে। কিভাবে এই যে বিভিন্ন শর্টকাট সম্পর্কে কিবোর্ডের দেয়া আছে এগুলো সম্পর্কে জানতেছে। ভয়েস টাইপিং এর টেকনোলজি সম্পর্কে স্টুডেন্টরা জানতে পারতেছে। এই যে
আরো এই ভয়েস টাইপিং দিয়ে শুধু যে টাইপ করা যায় তা না, তুমি ভয়েস কয়েকদিন পরে দেখবা ভয়েস দিয়ে মানুষ গাড়ি চালাচ্ছে। শুধু ভয়েস দিয়ে কয়েকদিন পরে কেন, এখনই তো। টেসলা কোম্পানি নাম শুনেছো? ইলন মাস্কের টেসলা জি নাম ভাইয়া। শুনেছো? এই জি ভাইয়া। টেসলা কোম্পানির গাড়িগুলো কিন্তু মানে এটা অটো পাইলট সিস্টেম, তুমি ভয়েস দিয়ে ওদের কন্ট্রোল করতে পারবে, বা অটো পাইলট এরা নিজে নিজে ড্রাইভ করতে পারবে। ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ডিজিটাল মানে এই যে অনলাইন জগতে কি কি মানে ভ্রান্ত ধারণা কিভাবে মানুষের মধ্যে তৈরি হয় সেই জিনিসগুলো জানতে পারবা, কিভাবে একটা রাইট ইনফরমেশন খুঁজে পাওয়া যায় এই জিনিসগুলো জানবা, যে ইনফরমেশনটা আসলে সঠিক না ভুল সেই জিনিসগুলো এই অধ্যায়টা পরে আমরা এই জিনিসগুলো শিখছি, এগুলো বলতেছি। তোমাদের কি মনে হয় এগুলো কি তোমরা এখন পারবে, আমি যেগুলো বলতেছি এগুলো করতে, একটা ইনফরমেশন সঠিক না ভুল কিভাবে করতে হয় আইডেন্টিফাই? হ্যাঁ, পারবো। তারপরে এক্সেল এর কাজটা দিচ্ছে, এক্সেল কিন্তু অনেক, তোমাদের যা দেখিয়েছি এগুলো খুবই ইনিশিয়াল ব্যাপার স্যাপার, এগুলো বলা যায় কিছু না। এক্সেল এক্সেল দিয়ে যে আরো কত কিছু করা সম্ভব তোমরা অবাক হয়ে যাবে, এক্সেল দিয়ে সফটওয়্যার পর্যন্ত বানানো সম্ভব। তোমাদের পুরো স্কুলের ম্যানেজমেন্ট সিস্টেম একটা স্কেল মানে এক্সেল সফটওয়্যার দিয়ে তৈরি করা সম্ভব, এক্সেল এর মাধ্যমে। বুঝতে পারছো? যে স্টুডেন্টদের বেতন, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স, স্টুডেন্টদের সবকিছু, এভরিথিং এভরিথিং কন্ট্রোল করা পসিবল একটা এক্সেল সফটওয়্যার দিয়ে। এগুলো সবকিছু হিসাব কিতাব, তারপরে এই যে চার্ট তৈরি করা যায় এক্সেল দিয়ে, আর অনেক কিছু করা যায়। প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা প্রোফাইল তৈরি করে, সেই স্টুডেন্ট কোন দিকে ভালো পারফরমেন্স করতেছে, পড়ালেখায় নাকি একাডেমিক ব্যাপারে নাকি স্পোর্টসে নাকি অন্য কোনো দিকে, এই জিনিসগুলো তৈরি করা যায় এক্সেল এর মাধ্যমে। তারপরে এই যে কপিরাইট সম্পর্কে তোমরা এই অধ্যায়ে জানতে পেরেছো, কিভাবে কপিরাইটে সার্চ করতে হয় আমরা এটাও জেনেছি। তারপরে হচ্ছে বুলেটিন অর্থাৎ সফটওয়্যার আমরা সরি ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করতে পারি এই জিনিসটা আমরা শিখেছি, এবং ফ্রিতে কিভাবে গুগল সাইট ইউজ করে আমরা সফটওয়্যার তৈরি করতে পারি এই জিনিসটা আমরা আজকে শিখলাম, এবং কিভাবে পাবলিশ করতে পারি, পাবলিশ করে কিভাবে স্টুডেন্ট মানে ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারবো আমার ওয়েবসাইট। ঠিক আছে, এই তো এই তো গেল প্রথম চ্যাপ্টার। নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব এই শিখন অভিজ্ঞতা 2। ঠিক আছে, বা চ্যাপ্টার 2 সাইবার সম্পর্কে জানি এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। অর্থাৎ সাইবার কি কি মানে অর্থাৎ এই যে ইন্টারনেট জগতে কি কি ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো সম্পর্কে আমরা জানবো, এবং সেগুলো থেকে কিভাবে নিরাপদ থাকতে পারি আমরা সেই জিনিসগুলো আমরা শিখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে। জি ভাই।